মিছিল চলছিল আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিজয় মিছিল, এবং সেই বিজয় মিছিল যখন শালবনীতে চলছিল সেখানে তার পাশ দিয়ে একটি বাচ্চা বাবার বাইকে বাবার সঙ্গে ফিরছিল, এবং বিজয় মিছিল থেকে নানা ধরনের পটকা এবং নানা ধরনের ওই চকলেট বোমা ধরনের এরকম ফাটাবার একটা অভিযোগ আছে। ওইরকম একটি জিনিস সেটা একেবারে বাইকের সামনে এসে পড়ে। আতঙ্কে চমকে গিয়ে বাইক থেকে ছিটকে পড়েছিল বাচ্চা ছেলে শিশুটি তানভীর, এবং সেই সময় পাশ দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে এবং তানভীরকে ধাক্কা মারে এবং বাচ্চাটি মারা যায়। গ্রামের মানুষ পথ অবরোধ করেছিলেন, বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়েছে এবং রাত অবধি আর সকালেও আমরা বিস্তারিত খবর নেওয়ার কি হয়েছে, কেন হয়েছে, আদৌ কতটা হয়েছে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। এখনো পর্যন্ত খবর ওইটি যে বিজয় মিছিল থেকে নানা ধরনের পটকা ইত্যাদি বাইকে পড়ায় ছেলেটি বাচ্চাটা আতঙ্কে পড়ে যায় এবং পাশ থেকে লরি মেরে দেয়। তো আমরা আশা করব ঘটনার সবাই নিন্দা করবেন, এবার যারা ওই মিছিল করছিলেন এবং ওই ধরনের আতঙ্ক তৈরি করা শব্দ এসব পাঠাচ্ছিলেন। একটা মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দনীয় তামান্নার ঘটনা ঘটে গেছিল। যারা সরব হয়েছিলেন এবং এত কথা বলেছিলেন ঠিক কাজ করেছিলেন, আমরাও নিন্দা করেছি, এটা হতে পারে যে দলই করুন। তাহলে তানভীরের ক্ষেত্রেও একই রকম প্রতিবাদ ব্যবস্থা এগুলো হওয়া উচিত। ওখানে মিছিল কারা করছিলেন, কি ধরনের জিনিস তারা পাঠাচ্ছিলেন, সেগুলো কিভাবে পথচারীদের বিব্রত করছিল এবং বাচ্চাটি শেষ পর্যন্ত আতঙ্কে পড়ে গিয়ে একটা রোড অ্যাক্সিডেন্টের শিকার হল। তাহলে এই বাচ্চা তানভীর শিশু, তাহলে তামান্নার ক্ষেত্রে প্রতিবাদ এবং বিপ্লব আর তানভীরের ক্ষেত্রে নীরবতা, দুটো তো হতে পারে না, আলাদা অবস্থান তো হতে পারে না, একই অবস্থান হবে। আমরা তামান্নার সময় নিন্দা করেছি, তাহলে তানভীরের সময় নিন্দা হোক এবং একইভাবে আইনি যা যা ব্যবস্থা নেওয়ার আছে সে ব্যবস্থাগুলো নেওয়া হোক। তাহলে আমরা এই ঘটনাটা খতিয়ে দেখার দাবি করছি, এলাকার মানুষও সেই দাবি জানিয়েছে। এবার আরেকটি বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা একতরফাভাবে জনবিরোধী কাজগুলো চালিয়ে যাচ্ছে। একদিকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস দাম বেড়েই চলেছে, জ্বালানির দাম বেড়ে চলেছে, ফলে পরিবহন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির দাম বাড়ছে, বাজারে আগুন লাগছে। অন্যদিকে হকার উচ্ছেদ অমানবিকভাবে চলছে। কোথাও কোথাও যেগুলি কোনো কোনো জায়গায় কিছু প্রতিবাদ, কিছু আদালতের হস্তক্ষেপ, কিন্তু আজকের দিনে যেভাবে অমানবিকভাবে হকার উচ্ছেদ এবং বুলডোজারের প্রয়োগ হচ্ছে, তাতে আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র বিরোধিতা করছি। যথাযথ পুনর্বাসন ছাড়া এইভাবে গরিব মানুষের পেটে হাত দেওয়াটা উচিত হচ্ছে না। আমাদের অর্থনীতি এমনিতেই যা চাপ গোটা দেশ জুড়ে, ফলে গরিব মানুষ যারা ছোট ছোট স্টল করে দিন আনি দিন খাই, আগামীকাল কিভাবে রোজগার হবে তারা জানেন না। তাদের ওপর এই বুলডোজার চালিয়ে যা কাণ্ডটা করা হচ্ছে, আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি যে অবিলম্বে এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না, এটা আপনারা বন্ধ করুন, সময় দিন, আলোচনা করুন, নবান্নের প্রশাসনিক বৈঠকে
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে আমি একই রিকোয়েস্ট করেছিলাম, চিঠিও জমা দিয়েছি এবং আমরা আবার অনুরোধ করছি সময় দেওয়া হোক, বিকল্প জায়গায় যাওয়ার সুযোগ দেওয়া হোক, আলোচনার মাধ্যমে জনপ্রতিনিধিদের একটু ইনক্লুড করে নিয়ে এই প্রসেসটায় গরিবকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করে তারপর আপনারা প্রশাসনিক যা যা ব্যবস্থা নেওয়ার সেটা আলোচনার মাধ্যমে হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আমাদের বর্ষিয়ান নেতা এবং সাংসদ, আইনজীবী। একজন আইনজীবী কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, কোন কারণে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, এটা সম্পূর্ণ তার বিষয়। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে তিনি কোন মামলা বা কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, এ বিষয়ে আমি তার বক্তব্যের উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দেওয়া হয়েছে, তিনি আইজের অভিষেক না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো দিনের সাথী, সৈনিক এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, আইনজীবী। ফলে তিনি আইনজীবী হিসেবে কোন বিষয়টা তার হয়তো মনে লেগেছে বা তিনি আহত হয়েছেন, সেখানে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। এরকম হতে পারে পরবর্তীকালে আলোচনার মাধ্যমে বিষয়টা নিশ্চয়ই তিনিও প্রেক্ষিতটা হয়তো আলোচনার মাধ্যমে বুঝবেন, কিন্তু কল্যাণবাদ যে মন্তব্য করেছেন বা যে অবস্থান নিয়েছেন সে ব্যাপারে একজন আইনজীবী করবেন, এ ব্যাপারে কোনো মন্তব্য করার এখতিয়ার আমার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দল হারার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি কি মনে করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঠিক? আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কোনো কন্ট্রাডিকশন এখন দেব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র নেতা, কোনো একটি বিষয় তিনি বুঝত, তিনি কোনো একটি মন্তব্য করেছেন এবং সেখানে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করব না এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কোনো কন্ট্রাডিকশন আমি দিতে যাব। একজনের সমস্ত একটা বড় অংশের সাংসদ, বড় অংশের বিধায়ক, তারা শুধুমাত্র অভিষেককে দায়ী করে চলেছে। এই অবস্থাতে কল্যাণদার এই মন্তব্যের পর কি কোনো আত্মবিশ্লেষণ দলের করা জরুরি নয়? এই বিষয়ে আমি আবার ফিরছি। আমি আর একটা কথা বলি, একটা খুব উদ্বেগজনক ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন মামলা দিয়ে, পুরনো মামলায় অথবা একটা হঠাৎ কেউ কোনো একটা মামলা তৈরি হয়ে যাচ্ছে, পুরনো দিনের নাম জুড়ে দিয়ে তৃণমূলের বিভিন্ন নেতাদেরকে অ্যারেস্ট করা। আইনের পথে চলে, কিন্তু অ্যারেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে তাকে ধরে আনার সময় সেগুলো বিজেপি বা প্রতিপক্ষ দল সেগুলো জেনে যাচ্ছে এবং তারপর খুব অর্গানাইজড ওয়েতে সেখানে ডিম মারা, অপমান করা, এটা একটা অত্যন্ত, এটা আইনের শাসন একে বলে না। তাহলে এক একজনকে মেলাইন করা হচ্ছে, হিউমিলিয়েট করা হচ্ছে, এই সংস্কৃতিটা চলতে পারে না। সেই লোকটি আদৌ কোনো অপরাধ করেছেন কি আদৌ কোনো অপরাধ করেননি সেটা পরের কথা। একজনকে হঠাৎ ধরে এনে তাকে ঘিরে একটা কুৎসিত দৃশ্যের অবতারণা করা। উজ্জ্বল বিশ্বাস প্রাক্তন মন্ত্রী, একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের জেনুইন ভদ্রলোক, এবং যেগুলো অপবাদ দিয়ে দুম করে প্রথমেই একটা আইন হাতে তুলে নিয়ে অপমান করা, অপবাদ দেওয়া যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এবং কেউ কোথাও যাচ্ছেন, সেটা আগাম খবর হলে সেখানে গিয়ে জমায়েত করে তাকে ধরে
এই ঘটনা কিন্তু ঘটেনি কখনো। 2011 সালে তৃণমূল আসার পর যে সিপিএম নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, অত্যাচারের অভিযোগ ছিল, নানা ধরনের অভিযোগ ছিল, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু কখনো দেখা যায়নি। যেটা অর্গানাইজড হইতে পাড়ায় পাড়ায় এনারা ছড়িয়ে দিচ্ছেন, এটা আইনের শাসন হতে পারে না। এটা বাহুবলী রাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতির একটা অসাংবিধানিক গ্যালারি শো হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বলছি যে সায়নী ঘোষ তিনি কোথায়? তা নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের সায়নী ঘোষের আমি এয়ারপোর্ট থেকে বেরোনোর একটি ছবি দেখলাম আপনাদের সব চ্যানেলে। তাতে আমার দেখে মনে হচ্ছিল যে আপনারা বোধহয় করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন, কারণ মুখ টুক ঢাকা, মানে করোনার সময় আমরা যেসব আপনারা আগে চেক করুন ওটা আজকের ছবি কি ছবি না। হঠাৎ এত না না, তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা, কারণ এ তো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। দুটোর মাঝখানে তো কিছু নেই, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার চেক করুন ওটা সত্যিই সায়নী ঘোষ কি। কিন্তু যারা বলছেন যে ওনাকে তো গত কয়েক বছর ধরে তো পাওয়াই যেত না। বেশ করেছেন যারা বলেছেন। যারা কেউ যদি গ্রুপে কোনো যুব কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের গ্রুপে যদি সভানেত্রী, রাজ্য সভানেত্রী কোনো অবস্থান নিয়ে প্রশ্ন করে থাকেন, সঠিক কাজ করুন। আমি দাবি করার কেউ নই। আমি বারবার বলছি যে কোনো দল, এত বড় দল, কোথাও ভুল হতে পারে, কিন্তু ভুলের রিপিটেশন হতে থাকলে সেটা যে কর্মীরা পুরোদস্তু দলের উপর আস্থা রাখছে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃপ্রাণ, তাদেরও একটা দুঃখ পাওয়া বা বিরক্তি, একদম এই গ্রামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে। আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন, তখন তারা তাকে ফোনেও পাবেন না। তো সেই সব জায়গায় যদি তারা কেউ জানতে চান যে আমরা এত রকম মিডিয়ায় খবর দেখছি, তাহলে আমাদের সভানেত্রী স্পষ্ট জানিয়ে দিন। হয় বলবেন আমি সভানেত্রী, দুর্দিনে কর্মীদের পাশে থেকে লড়ছি, আছি, যা লড়ছে সব ভুল, অথবা বলবেন যে আমি একটা ভয়ঙ্কর বিপ্লব করেছি। যে অবস্থানটা তো তারা চাইতে পারেন। এখন দলের লিডারশিপকে তো পাশে দরকার। শাখা সংগঠনের প্রধান, তো তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তারা তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। একটা বিষয় যেটা হচ্ছে যে অবস্থান জানতে কি আপনি সাপোর্ট করতেন, কিন্তু লাস্ট ওয়ার্কিং কমিটিতেও তাকে কেন, কোন পারফরমেন্স? আবার বলছি, দল অনেক ভুল লোক বারবার বেঁচেছে। আমি তো পোস্ট করে বলেছি, কারণ খারাপ লাগলে লাগবে, না লাগলে না লাগবে। যে কোনো দলে ভুল হতে পারে, কিন্তু ভুলের রিপিটেশন হতে থাকলে যে কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি পুরনো আস্থা রেখে এত ব্যক্তি স্বার্থে যে বিশ্বাসঘাতকতা চলছে, সেগুলোর বাইরে গিয়ে যারা দলটাকে এবং মমতাদিকে আঁকড়ে যাদের রাজনীতিটা রাখতে চায়, ভুলের পর ভুল যদি হতে থাকে, তাহলে তাদের মধ্যেও একটা বিরক্তি কাজ করে। মালা রায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে আসল থেকে দীর্ঘদিন সাংসদ ছিলেন, সেখানকার সাংসদ, তিনিও বিপ্লবী, মানে আপনাদের বিদ্রোহী। মালা রায় সর্বশেষ আমি বলতে পারবো না, মালাদিকে শ্রদ্ধা করি, দীর্ঘদিন পরিচিত, কিন্তু মালা রায় তিনি অসুস্থ, তারপরেও দল তাকে সময় দিয়ে, সুযোগ দিয়ে দক্ষিণ কলকাতার আবার সাংসদ করেছে। আমাদের পায়ে যথেষ্ট ব্যথা, যথেষ্ট অসুবিধা, এবং তারপরে কলকাতা কর্পোরেশনের তিনি চেয়ারপারসন, দক্ষিণ কলকাতার সাংসদ, চেয়ারপারসন। এখন তাদেরও যদি মনে হয় যে আমাদের এখন শিবির বদল করতে হবে, সেটা অত্যন্ত দুঃখের। পদ আছে তৃণমূল কংগ্রেসের, যাদের যত বেশি পদ আছে তারাই দল ছাড়ছেন, তারাই নতুন তৃণমূল করছেন। যাদের কোনো পদ নেই, কারো বিধায়ক পদ রয়েছে আর বাকি কোনো পদ নেই, তারাই এখন তৃণমূল কংগ্রেসের এই করাচিতে ব্যর্থ। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল সম্পদ হচ্ছেন কর্মীরা, আর যে সৈনিকরা সঙ্গে থেকে যাচ্ছে। এবার আমি তো বলবো, এই যে রাজ্যসভা থেকে যে ইস্তফা, আজকে প্রকাশিত বড়াই শুনেছি,
কোয়েল মল্লিকের ইস্তফাটা টেকনিক্যালি ঠিক না বেঠিক আমি বলতে পারবো না, বাট রাজ্যসভায় যারাই ইস্তফা দিচ্ছেন, জহর সরকার থেকে শুভেন্দু শেখর রায় অনেকদিন দেরিতে দিলেন, মানে ওই কেসি নাগের ওই তৈলাক্ত বাঁশের বিক্ষুব্ধ একটু কমে গেল, আবার 3 ফুট বিক্ষুব্ধ 2 ফুট ইয়ে মানে মিলমিল এইসব করার পর কিন্তু উনি ইস্তফা দিয়েছেন। তো লোকসভা বা বিধানসভা যারা বিপ্লব করছেন তারা রাজ্যসভার মডেলটা মানুন। রাজ্যসভায় যারা ছিলেন তারা তো ইস্তফা দিচ্ছেন, দিয়ে পরিষ্কার বলছেন এনডিএতে যাব, বলছেন তো খোলাখুলি বলছেন যে আমরা তাহলে এনডিএতে যাব। রাজ্যসভায় যারা আছেন তারা বলছেন আমরা এনডিএর বন্ধু হয়ে থাকতে চাই, ফলে ওনাদের নেত্রী আর মমতা ব্যানার্জি নয়, ওনাদের নেত্রী নরেন্দ্র মোদী, এই এমপিদের নেত্রী নরেন্দ্র মোদী বিজেপি। তো লোকসভায় যারা করছেন তো তারা এই অবধি বলছেন কেন? বা রাজ্যসভায় সকলে অবশ্য কোনো নেতা নেত্রী বলেননি, কিন্তু ওরা ইস্তফা দিচ্ছেন, ধরে নিলাম দলের সঙ্গে মিলছে না, যাতে আরে এদিকে আয় ভাই, এদিকে আয়, বুকে আগলে নেবো। তো এবার তাতে যদি তারা বলে যে আমরা এই কাজটা আমরা ইস্তফা দিচ্ছি, আমাদের বলছে না আমরা ইস্তফা দিচ্ছি, তো যদি ইস্তফা দিচ্ছি তাহলে রাজ্যসভা মডেলটা কেন লোকসভায় কার্যকর হবে? তাহলে লোকসভায় যারা তারা ওখানে ব্লক করছেন, ব্লক করে বলছেন এনডিএর সঙ্গে থাকতে চাই, এনডিএর সঙ্গে থাকতে চাই, মানে আপনি যে ভোটে জিতে এসছেন সেটা হচ্ছে এনডিএ বিরোধী ভোট, আপনি এনডিএ বিরোধী ভোটে জিতে এসছেন আর আপনি বলছেন এনডিএর সঙ্গে থাকতে চাই, তো আপনি রিজাইন করুন। তাহলে বিদ্রোহীতে দুরকম কেন হচ্ছে? রাজ্যসভায় ইস্তফা আর লোকসভায় সিট আঁকড়ে রাখা, এটা কি করে হতে পারে? রাজ্যসভার মডেলটা লোকসভার তারা আপনারা নিন, তারা আপনারা ইস্তফা দিন, বিধায়করা একই তো। দেখুন, শুভেন্দু শেখর রায় বয়স্ক বলে ওনাকে একটা লেভেল অব্দি গিয়ে ছেড়ে দেবো, এটা তো ঠিক নয়। শুভেন্দু শেখর রায়কে শ্রদ্ধা করি, ওনাকে বলে দিন আজকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তো চর্চিত, সত্যি মিথ্যে এগুলো তো অন্য কথা, অনেক আগে থেকে। তারপরে উনি রাজ্যসভার টিকিটটা নিয়েছিলেন কেন? তো উনি রাজ্যসভার টিকিটটা নিয়েছিলেন, জিজ্ঞাসা করুন না শুভেন্দু শেখর রায় কেন ছেড়ে দেন, আজকে কেন এসে ছাড়ছেন বিধানসভায় তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর? ফলে বড় বড় কথা যখন বলছেন, আপনি কেন টিকিট নিয়ে দাঁড়িয়েছিলেন? কেন মানে ওপরে থুতু ফেললে সেটা নিজের মুখে পড়বে? জহর সরকার তো আরজিকর ইস্যুতে যাই ওনার স্ট্যান্ড, উনি ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু শেখর রায়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ করে ফিরে এসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সরকার মধ্যে হাজিরা দিতে হবে এবং 3 সপ্তাহ দেওয়া হয়েছে, একাধিক বিষয় আমরা গোটা বিষয়টা নিয়ে দেখুন, এটা তো আইনের বিষয়, যেটা কোর্ট থেকে দাঁড়িয়েছে যে ওনাকে কোনো একটা সময় দিয়েছে, যদি সেখানে দিতে বলে তো সেটা আইনের বিষয়, তার উপর আমি কেন মন্তব্য করতে চাই? যেটা আইনের বিষয় সেটা আইনের বিষয়, সেখানে মন্তব্য করাটা আমার মানে কোনো অবকাশ নেই। এটা সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারবে। বলছেন যে তার নাম ব্যবহার করে প্রচার করা সঙ্গে আছেন এবং তিনি আরো বলছেন 19 জন যদি তাহলে সেটা প্রকাশ করে দিচ্ছেন না কেন? আমাকে আমার নাম নিয়ে রচনা মণ্ডল যদি নিজেই তার কথা খুব স্পষ্টভাবে বলে থাকেন তো সেখানে তো আমাদের আলাদা করে কোনো কথা বলার অবকাশ থাকছে না। তিনি তো বলছেন যে তিনি অন্য কোনো জায়গায় কোনো মিটিংয়ে বা কোথাও তিনি যাননি, তো সুতরাং সেখানে স্বয়ং মাননীয় সাংসদ প্রতিমা মণ্ডল কোনো ব্যাখ্যা দিচ্ছেন, তো সেখানে আমি তারপরে কথা বলবো, কিন্তু তার কথা খুব দৃঢ়ভাবে বলে দিয়েছেন। বেশ কিছু মাধ্যম থেকে প্রশ্ন হচ্ছে যে যাদের আপনারা তথাকথিত বিপ্লবী বলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের যে বিরাট অঙ্কের আর্থিক ফান্ড রয়েছে তাদের দিকে নাকি তৃণমূলের ফান্ড সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমার কোনো এখতিয়ারও নেই, আমি কিছু বলতেও পারবো না। আমি শুধু আবার বলছি, রাজ্যসভায় যদি সবাই নীতিগত প্রশ্নে ইস্তফা দিয়ে থাকেন যারা যারা দিচ্ছেন,
তাহলে লোকসভা বা বিধানসভায় যারা বিপ্লব করছেন তাদেরও রাজ্যসভা মডেলটা মেনে চলা উচিত, তাদের সেই রাজ্যসভার মডেলটা মেনে চলা উচিত। টিভিতে দেখেছি, এ বিষয়ে কোনো বক্তব্য নেই। আমি শুধু একটা কথাই বলবো যে লোকসভা বা রাজ্যসভায় যে পরিমাণ সাংসদদের দেখা যাচ্ছে অন্য মত পোষণ করতে, আমি বিজেপিকে দোষ দিচ্ছি না, বিধানসভার ক্ষেত্রেও আমি বিজেপিকে দোষ দিচ্ছি না। তার কারণ বিজেপি যোগদান মেলায় আমাদের অনেককে ভাঙিয়েছে, আমরাও আবার অনেককে ভাঙিয়েছি। কিন্তু এখন দুটো বিষয়, একটা হচ্ছে যারা যাচ্ছেন তৃণমূলের টিকিটে জিতে তৃণমূলের প্রতীকে জিতে যারা মানুষের সঙ্গে মানুষের রায়ের উল্টো কাজ করছেন, তো তাদের, এবং দ্বিতীয়ত তাহলে কি লোকসভা বা রাজ্যসভা সেখানে আমাদের যারা জাতীয় স্তরের বড় বড় নেতৃত্ব ছিলেন বা আছেন, তো তাদের কি সাংসদদের সঙ্গে কমিউনিকেশনে একটা গ্যাপ তৈরি হয়েছিল? সেগুলো নিশ্চিতভাবে আত্মসমালোচনার জায়গা রয়েছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।